আমার ইচ্ছে করছিল আমি নিজেকে একেবারে শেষ করে দিই। ওর কিচ্ছু ভালো লাগছিল না, কারণ বাপি এরপর তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমার আমার ওর ভালো লাগছে। এই কথাটা একদম বলবি না। এই কথাটা আমার মেয়ে কখনো বলে না। আমার মেয়ে এই কথাটা কখনো বলে না। আমি জানি আমার মেয়ে অনেক স্ট্রং, অনেক বুঝতার মেয়ে। এই কথাটা কখনো বলবি না মা, আমি ভুল করেছি। কিন্তু বাপি তুমি আমাকে কেন বিশ্বাস করলে বল? তুমি আমাকে কেন বিশ্বাস করলে? বাকি সবাই যা ইচ্ছে করুক, তুমি তো জানো তুমি আমার কাছে আমার গোটা পৃথিবী, আমার সবকিছু। তুমি যদি আমার পাশে না থাকো তখন আমি কি করবো বলো তো? আচ্ছা ঠিক আছে, তোর বাপি তোর কাছে মাপ চাইছে, একবার মাফ করে দে। একটা ভুল করে ফেলেছে, একবার মাফ করে দে। আচ্ছা শোন, সে যে ছোটবেলায় আমার পেন লুকিয়ে রাখতিস তুই, সেইটার সঙ্গে শোধবোধ হয়ে যা। মাফ করে দে, একবার মাফ করে দে। তাও দিবি না? আচ্ছা আচ্ছা, তুই যে ভালো রেজাল্ট করে আমাকে ভয় দেখাবার জন্য আমার সামনে মুখটা বেজার করে আসতিস, তখন কি হতো? আমি কি তোকে বলতাম? তাহলে সেটার সঙ্গে আজকে শোধবোধ হয়ে যাক। মাফ করে দে আমাকে, একবার মাফ করে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বয়স হয়েছে তো, বুড়ো হয়েছি তো, আমি তো তোর বুড়ো ছেলে। সেই বুড়ো ছেলেটাকে মাফ করে দিবি না মা? একবার দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ 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 দেখ, এবার কান্দ হচ্ছে, দেখ দেখ, এবার মাফ করে দে, এইবার মাফ করে দে। সেটা এমনি এমনি কমে গেছে বাপি। এমনি এমনি কমে গেল? হ্যাঁ শোনো বাপি, তুমি না আমার সব। আর তুমি যখন আমাকে ভুল বোঝো তখন আমার মনে হয় আমার পুরো পুরো পৃথিবীটা টলে যাচ্ছে। নিজেকে খুব অসহায় লাগে বাপি তখন। আমি বুঝতে পারি না আমি কি করব। দেখো, ছোট থেকে আমি তোমার আদর্শেই বড় হয়েছে। তুমি আমাকে যে পথ দেখিয়েছো সেই পথেই আমি চলেছি সব সময়। তাই এমন কিছু আমি কোনোদিনও করবো না বাপি যাতে তোমার কখনো সম্মান নষ্ট হয়। এইটুকু ভরসা তুমি তোমার মেঘের ওপর করতে পারো বাপি। ভরসা আমি করি রে, তোকেই ভরসা করি। আসলে এক এক সময় হয় না যে পরিস্থিতি মতিভ্রম ঘটায়, আমারও বোধহয় সেরকমটাই হয়েছিল। তোকে ওই অবস্থায় দেখে, মানে তোকে কোনোদিন ওই অবস্থায় দেখবো এটা তো দুঃস্বপ্নেও ভাবিনি। যখন দেখলাম তখন পায়ের তলা থেকে কেমন মাটি সরে গিয়েছিল, ভীষণ ভয় পেয়েছিলাম। তার উপর ওই অত লোক, রিসোর্টের লোক, রিপোর্টার, কি করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আরে তোর শরীরটা ভালো আছে তো? এখন ঠিক আছে মা। কিছু খেতে হবে তো, কাল থেকে তো কিচ্ছু খাসনি। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসছি, দাঁড়া। আমি কিছু খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি একটু আমার কাছে এখানে থাকো না। কত বছর পর বলো তো তোমাকে আমি আমার একটু জড়িয়ে ধরলাম। তুমি এখন যেও না মা, এখানেই থাকো আমার কাছে। আমি বিশ্বাস করি না, ওরা যা বলছে ওদের কারুর একটা কথা আমি বিশ্বাস করি না। আমি জানি আমার মেঘ এমন কোনো কাজ করতে পারে না যাতে তার নিজের, তার পরিবারের সম্মানহানি হয়। আমি বিশ্বাস করি না।
রিসর্টের লোকজনকে টাকা দিয়ে এটা করে, সবাইকে টাকা দেয়, এখানেও সেটাই হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক থেকে মেঘকে একটু একটু করে ড্রিঙ্ক করানো হয়েছে। আমার আমার মাথা কাজ করছে না, আমি জানি না কি করে মেঘের সামনে গিয়ে দাঁড়াবো। আঙ্কেল কিংবা আমি কি বলবো? ওরা নিশ্চয়ই আমাকে দোষী ভাবছে, ওরা নিশ্চয়ই আমাকে ভুল বুঝছে। আচ্ছা বলুন তো, আমি কোন মুখে গুরুজির সামনে গিয়ে দাঁড়াবো? উনি তো নিশ্চয় সবটা শুনে আমাকে দোষী ভাবছে, আর উনি যে ব্যাপারটা জানবেন না তা তো হতে পারে না। এভাবে কপাল চাপড়ে কি কোনো লাভ আছে জিষ্ণু? কে কি ভাবছে, কে আপনাকে দোষী ভাবছে, কে মেঘকে দোষী ভাবছে, এগুলো না ভেবে গোটা ঘটনাটার পেছনে যে আসল সত্যিটা, সেটা যদি একটু উদ্যোগী হয়ে খুঁজে বের করা যায়, তাহলে তো একটা কাজের কাজ হয়, তাই না? কিন্তু কিভাবে? ভাবি, কাল যখন তুমি কলেজে যাবে আর মা বাজারে যাবে, তখন সবাই কি বলবে জানো তো, যে ওই দেখো মেঘ রায়ের বাবা মা যাচ্ছে, ওদের মেয়ে রিসর্টে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছিল। তখন তোমাদের ভালো লাগবে শুনতে? তখন তোমাদের অপমান হবে না? হবে তো অপমান, কিন্তু তাও তোমরা মেঘকে কিছু বলবে না, কারণ ও তো পারফেক্ট। ও যাই করুক ওকে কিচ্ছু বলা হবে না, কারণ তোমাদের যত শাস্তি, যত রাগ, যত অশান্তি সবকিছু আমাকে নিয়ে। ও যাই করুক না কেন সারা জীবন ভালো হয়ে থেকে যাবে, আর আমি খারাপ, তাই তো? তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কি এক্সপেক্ট করো আমরা ওর সঙ্গে কিরকম ব্যবহার করি? এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? ও যা করেছে তার জন্য ওকে শাস্তি দেওয়া উচিত। আমাকে একটা কথা বলো তো, ওকে কি এখনো এটা বলা হয়েছে যে ওর বাইরে যাওয়া বন্ধ, বা গান বাজনার নামে বেলেল্লাপনা করা বন্ধ, বা এখনো অব্দি গলা তুলে কথা বলা হয়েছে কি ওর সঙ্গে? দেখো ভাবি, তুমি আবার চুপ করে আছো, উত্তর দাও, কিছু বলো, কি হয়েছে? বলেছো? হয়তো বলেছো, আমি শুনতে পাইনি, হয়তো এসব বাড়িতে। বলো, জাস্ট সি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। দেখো না, দেখো, নাইস। মা ওকে কোলে টেনে খাইয়ে দিচ্ছে, বলছে আয় বাচ্চা আয়, আমার বুকে আয়, তোকে খাইয়ে দিই আমি হাতে করে। এত কিছু করে এসেছিস, এত কাণ্ড ঘটিয়ে এসেছিস, আমার নাম উজ্জ্বল করেছিস। হোয়াট ইজ দিস ননসেন্স ভাবি? আর মা, তোমার মেয়ে একটা রিসর্টে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে মদ খেয়ে মাতলামি করছিল, নষ্টামি করছিল, সেসব কেচ্ছা ইন্টারনেটের প্রত্যেকটা নিউজ পোর্টালে ছড়িয়ে গেছে। ও গান গেয়ে জানা নাম কামিয়েছিল, তার থেকে অনেক বেশি নাম ও জিষ্ণুর সঙ্গে এসব করে কামিয়েছে, জানো তো? ও গান করে অতটা ভাইরাল হয়নি যত এসব ভাইরাল হয়েছে ওর। কি হলো, বিশ্বাস হচ্ছে না তোমাদের? দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে যদি বিশ্বাস হয়। এই যে ভাবি, তোমার ছোট মেয়ে মেঘ। মা, রিসর্টে যখন রিপোর্টার্সরা ঢুকেছিল তখন ঘরে এই অবস্থায় তোমার মেঘকে দেখতে পেয়েছে। তুইও দেখবি একবার, দেখো না, দেখো 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 কি সব হচ্ছে, দেখো। I'll show you. এই দেখো, এইটা একটা পোর্টালে দিয়েছে, যে অনেক আগের থেকে চলছিল। দেখো, বাগানে, জিষ্ণু আর মেঘ বাগানে। মা দেখো, বাগানে রিসর্টে ঢোকার আগে ওরা দুজনে একসঙ্গে এসব করছিল। এই পোর্টালে আমি খবরটা দেখলাম, না হলে তুমি জানতেই পারতাম না। এবার বলো কি বলবে তোমরা? বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো মেঘের মতলবটা কি? ও ওখানে গেছিল এসব করতেই, ফুর্তি করতেই গেছিল জিষ্ণুর সঙ্গে। সে তো শুনলাম তুই কুরিয়ার করে ওকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছিলি। আমি নীলকে কুরিয়ারে কার্ড পাঠিয়েছি? ভাবি, তোমার শুনে কিছু অবাক লাগলো না? মানে এটা হতে পারে আমি নীলকে কার্ড পাঠাবো? তোমার কোথাও খটকা লাগেনি? মানে কিছু মনে হয়নি যে এটা হতে পারে না? হ্যাঁ, সন্দেহ আমার একবার হয়েছিল, আমি সেটা প্রকাশও করেছিলাম। তারপরে এত কিছু ঘটে গেল, তখন কার ইনভিটেশনে ও গিয়েছিল সেটা তত ইম্পর্টেন্ট ছিল না। তুই এটা করিসনি তো কে করেছে এসব? আমাকে বলতো, বোঝা আমাকে। ও, আই এম সো সরি, ভুলে গেছিলাম আমি তো। তোদের তো সব প্রবলেম, সব ঝামেলার কারণ একটাই নাম, আমি।
আর সেই নামটা অলরেডি মানিয়ে ফেলেছে, বাকি আছিস তুই আর ভাবি, তোরাও আমার নাম নিয়ে নে, হয়ে গেল। আমি কিছু বলছি না রে দিদি ভাই, শোন আমি একটাই কথা বলছি যে যে ওই কাজটা করেছে সে চাইছিল যে ওরকম একটা সিচুয়েশনে আমাকে বাপি দেখুক বা নীল আমাকে দেখুক, আর কিছুই না। বোকার মতো কথা বলিস না মেয়ে। ভাবি যে ওখানে যাবে সেটা কেউ জানবে কি করে? কার তো শুধু নীলকে পাঠানো হয়েছিল। দেখ সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রমাণ ছাড়া কি করে আমি শিওরলি বলবো বলতো, তাই ধরে নিচ্ছি যে বাপি আমার সঙ্গে যাবে সেটা সে জানতো, আর ইনসিডেন্টলি বাপি আমার সঙ্গে যায়নি। দেখ গেলেই হয়তো আবার অন্যরকম প্ল্যান হতো, আর কি হতো কি হতে পারতো সেটা তো আমি এখন জানি না। মেঘ, তুই কি আমাকে সন্দেহ করছিস? দেখ কাউকে তো সন্দেহ করতেই হবে বল, কেউ তো ঘটিয়েছে ঘটনাটা। আর একটা কথা জেনে রাখ দিদি, যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে তাকে আমি দুনিয়ার সামনে নিয়ে আসবই, এটা আমার প্রমিস। একদম সাজে না, কারণ আপনার মেয়ের নামে না সারা জায়গায় ঢিঢি পড়ে গেছে। একটা দুশ্চরিত্র মেয়ে ওই জিষ্ণু সেনের সাথে রিসর্টে গিয়ে ছি 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 ছি, পাড়ায় তো ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়, আর বাইরে বেরোলে আসল রূপ ধরা পড়ে। দরজাটা ওইখানে, আমার মনে হয় আপনারা ওদিকেই যান, সেটা আপনাদের জন্য বেটার। সে তো যাবই, আপনি না বললেও যাব, কারণ এই বাড়িতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না আমাদের সম্মানে বাজছে। মধুমিতা, আমরা জানতাম আমরা ভদ্র পাড়ায় বাস করি আর 5টা ভদ্র ফ্যামিলির মধ্যে, কিন্তু আজ সকাল থেকে তোমার এই মেয়ের সম্পর্কে যা যা শুনছি তাতে তো আমাদের পাড়ার সুনাম নিয়ে আমরা চিন্তায় পড়ে গেছি। ওয়াও, এ তো ফুল অন ড্রামা। এটা আমার প্ল্যানিং এ ছিল না ঠিকই, তবে ব্যাপারটা তো মন্দ হচ্ছে না। আচ্ছা আপনারা এসব কথা কেন বলছেন? ও বাবা, কেন বলছি সেটা বুঝতে পারছো না? তোমার মেয়ের সম্পর্কে যে সমস্ত খবর বেরিয়েছে, তারপর আর কি বলবো বলতে পারো? তোর যত্ন করতাম না, তোমাদের দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। এত বড় ঘটনা যে ঘটালো তার যত্ন আত্তে করছো তোমরা, তার দোষ ঢাকছো। তোমরা ভুল করছো, আসলে মেঘের সাথে একটা বড় ষড়যন্ত্র হয়েছে। থামো থামো, তুমি ষড়যন্ত্র ষড়যন্ত্র দেখাচ্ছ আমাদেরকে, বোকা বানাচ্ছ আমাদেরকে। শোনো, একটা স্পষ্ট কথা বলে দিই তোমাকে, এখানকার নাগরিক কমিটি আসবে তোমাদের কাছে। আমরা আগে থেকে তোমাদেরকে বলে দিয়ে গেলাম আমাদের পাড়ায় এই সমস্ত চলবে না। মেয়েকে দিয়ে যদি এই সব করিয়েই রোজগার করাতে হয় তাহলে এখানে হবে না। মেয়েকে দিয়ে যদি খ্যামটাই নাচাতে হয় না, তাহলে যে পাড়ায় হয় সে পাড়ায় চলে যাও। এইখানে এই সমস্ত চলবে না, এটা ভদ্রলোকের পাড়া। আউট, আউট আই সে, গেট আউট। অনিত চুপ করো, শান্ত হও, মাথা গরম করো না, চুপ করো না। ওনাদের কি দোষ? ওনারা টিভিতে যা দেখেছেন সেটাই তো বিশ্বাস করছেন। আমি আর 5 সেকেন্ড সময় দিচ্ছি আপনাদের, তার মধ্যে যদি না বেরোন আপনারা, আমি কিন্তু। মিস্টার রয়, আমাদের এই বাড়িতে পা রাখা না প্রবৃত্তি একদম নেই। নেহাত একই পাড়ায় থাকি, তাই দুটো ভালো কথা বলতে এসেছিলাম, কিন্তু যা দেখলাম তা তো আপনারা ভালো কথা শোনার যোগ্যই না। অনেক ধন্যবাদ। আপনাদের ভালো ভালো কথা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে বিদায় হন। শুনুন, আপনাদের নাগরিক কমিটিকে বলে দেবেন যে প্রফেসর অনিন্দ রায় তার মেয়ে মেঘকে নিয়ে এখনো গর্বিত, এবং এটাও বলবেন যে সেই গর্বিত বাবার কাছে আপনারা অপমানিত হয়েছে। দেখবো যেদিন পাড়ার লোক আপনার এই চরিত্রহীন মেয়েকে পাড়া ছাড়া করবে, সেদিন এই গর্বটা আপনার কোথায় থাকে। চলে এসো। মেঘ, মেঘ, মেঘ কি হয়েছে? মেঘ, কি হয়েছে বাবা? অনিত, কি হয়েছে? কি হয়েছে? ওঠো মা, কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? তুই এরকম করছিস কেন? এরকম করছিস কেন? আমার জন্য, হ্যাঁ? আমার জন্য হয়েছে সব, কিচ্ছু হয়নি, আমার জন্য। দুটো কিচ্ছু হয়নি। বাইরের লোক এসে তোমাদের
এত কথা শুনিয়ে গেল, এত অপমান করে গেল। সমস্ত বাজে কথা কিছু যায় আসে না ওতে। আমার জন্য হয়েছে, আমি জানি। খারাপ লোক হও তুই, শক্ত হও তুই, এরকম আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স কর। আমি আর কোথাও বেরোবো না। আমি কোথাও যাবো না, কোথাও বেরোবো না, শান্ত হ। কোথাও যাবো না। ছি 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 ছি, আমরা জানতাম আপনি শিক্ষক মানুষ আর মেয়েগুলোকে কিছু শিক্ষা অন্তত দিয়েছেন, কিন্তু এখন দেখছি আপনার শিক্ষাতেই গলত আছে। আর মা, তোমার মেয়ে একটা রিসর্টে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে মদ খেয়ে মাতলামি করছিল, নষ্টামি করছিল, সেসব কেচ্ছা ইন্টারনেটের প্রত্যেকটা নিউজ পোর্টালে ছড়িয়ে গেছে। ও গান গেয়ে জানা নাম কামিয়েছিল, তার থেকে অনেক বেশি নাম ও জিষ্ণুর সঙ্গে এসব করে কামিয়েছে, জানো তো? কাগজ দেয়নি এখনো? কেন দেয়নি? এত দেরি করে না তো ছেলেটা? না, দরজার সামনে তো দেখলাম না। চা আছে? হ্যাঁ দিচ্ছি। মেয়েটা তানপুরা নিয়ে বসেছে, কিন্তু রিয়াজ করতে পারছে না। গলা শুনলাম না একবারও। কালকে সারা রাত ঘুমোয়নি জানো, শুধু ছটপট ছটপট করেই যাচ্ছে, একবার শুচ্ছে একবার উঠছে, কি জানি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। মেঘ, এই দেখ, কাগজে তোর হেডলাইন, অশালীন অবস্থায় ধরা পড়েছে গায়িকা, ছবিও আছে, চেক। টেনশন করিস না, তোর ওই রয়্যাল অবস্থার ছবি না, ভালো ছবি, অ্যাটলিস্ট দ্যাটস বেটার। আরেকটা কাগজেও বেরিয়েছে, কি জানো, আর্টিস্ট কট ইন স্ক্যান্ডাল। এই যে দেখো, ভালোভাবে দেখছিস? বুঝলি কি হয়েছে? মানে কাল যা কিছু হয়েছে দ্যাট ইজ নাথিং। ওগুলো তো নর্মাল ওয়েব পোর্টালস, ওগুলো কে দেখে, কত লোকই বা দেখে, কিন্তু নিউজ পেপার, এখন তো গোটা রাজ্য তোর গল্প জেনে গেল। তুই বুঝতে পারছিস তো কত লোকের বাড়িতে এই নিউজ পেপার গুলো সার্কুলেট হয়, তার মানে কত লোক তোর এই কাণ্ড দেখছে, বুঝতে পারছিস? ভাব। এগুলোর কি দোষ? এগুলোর উপর রাগ দেখাচ্ছিস কেন? এসব করে কি তুই লোকের মুখ বন্ধ করতে পারবি, নাকি স্ক্যান্ডাল ভাইরাল হতে বন্ধ করতে পারবি? এ কি, তুমি তুমি এসেছো কেন? আঙ্কেল, মেঘ কোথায়? আমার মেঘের সঙ্গে কথা বলাটা খুব দরকার আঙ্কেল, প্লিজ একটু দেখে দেবেন। না, মেঘের সঙ্গে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই, তুমি এসো। আঙ্কেল প্লিজ আমার কথাটা একটু শুনুন, আমাকে একবার মেঘের সঙ্গে দেখা করতে দিন। আমি কথা দিচ্ছি আমি বেশিক্ষণ সময় নেব না, জাস্ট 10 মিনিট লাগবে। আঙ্কেল, আমার সত্যি সত্যি মেঘের সঙ্গে কথা বলাটা খুব দরকার। তুমি এসো নীল, তোমার এই বাজে নাটক না আমি আর সহ্য করতে পারছি না। আমি তো তোমাকে খুব ভালো করে চিনি, আমি জানি তুমি কি বলতে এসেছো। আজকের কাগজে যে সমস্ত গার্বেজ বেরিয়েছে সেগুলো দেখাবে তো ওকে, জিজ্ঞেস করবে তো যে কেন বেরিয়েছে, আর এক দফা অপমান করবে ওকে, তাই তো? কে গো, কে এসেছে? হ্যাঁ মা, নীল তুমি তুমি কি গো, ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো, ভেতরে আসতে বলবে না? এসো নীল, এসো। না, ওর আসার দরকার নেই।
তুমি যাও নীল, মেঘ তোমার সঙ্গে দেখা করবে না। আঙ্কেল প্লিজ, আপনি বিশ্বাস করুন আমি বেশিক্ষণ সময় নেব না, খুব বেশি হলে 10 মিনিট লাগবে আঙ্কেল। কিন্তু আমার একবার মেঘের সঙ্গে কথা বলাটা খুব দরকার। নীল তুমি ভেতরে এসো, এসো, আমি বলছি এসো। রূপকে জড়িয়ে মেঘের নামে বদনাম রটানো হলো, তখনও কিন্তু ও পাশে ছিল না। ও কি করেছে? বারবার পালিয়ে গিয়ে নিজেকে বাঁচিয়েছে। আর মেঘকে কি করতে হয়েছে? প্রত্যেকটা লড়াই নিজেকে করতে হয়েছে। হ্যাঁ, জিতেছে, প্রত্যেকটা লড়াইতে সে জিতেছে। প্রত্যেকবার মেঘ জিতে যাওয়ার পর তুমি ছুটে গেছো মেঘের কাছে বলতে যে তোমার ভুল হয়েছে। এই তো। আর মেঘ এতটাই বোকা যে প্রত্যেকবার তোমাকে ক্ষমা করে দিয়েছে। আঙ্কেল, আঙ্কেল আপনি আমাকে যা বলার বলুন, আমি কোনো প্রতিবাদ করব না। বিশ্বাস করুন আমি কিচ্ছু বলবো না। তার কারণ আপনি যে কথাগুলো বলছেন না, তার প্রতিটা কথা সত্যি। আপনি আমাকে যত অপমান করুন, আমি কিচ্ছু বলবো না। তার কারণ আমি নিজে তো এই সুযোগগুলো তৈরি করে দিয়েছি। আপনি যে কটা কথা বললেন না আমার সম্পর্কে, তার একটাতেও ভুল নেই আঙ্কেল, সবটা ঠিক। আমি জানি মেঘ আমার জন্য প্রতি মুহূর্তে সাফার করেছে। আমি ওর ভালোবাসার মান রাখতে পারিনি, আমি ওকে বিপদ থেকে রক্ষা করতে পারিনি। উল্টে আমি শুধু ওকে বিপদের মধ্যে ফেলে দিয়েছি আর নিজেকে শুধু বাঁচিয়েই গেছি। আমি তো মেঘকে বারবার ধরে শুধু অগ্নি পরীক্ষার মুখে ফেলে দিয়েছি। আমি মেঘের কথা বিশ্বাস না করে বাকি সবার কথা বিশ্বাস করেছি। আমি সব মানছি আঙ্কেল, সব মানছি, কিন্তু এবার আমি সত্যি সত্যি ওর পাশে থাকতে চাই। আমি জানি আপনার মতো মেঘও হয়তো আমাকে বিশ্বাস করবে না, কিন্তু এবার আমি ওর পাশে থাকতে চাই আঙ্কেল। প্লিজ আমাকে আর একবার ওর কাছে যেতে দিন, আর একবার সুযোগ দিন আমাকে। আঙ্কেল আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন। নীল নীল আমি কথা বলছি, আমি কথা বলছি বাবা। শোনো, আমি মেঘের সাথে কথা বলবো। নীল, আমি মেঘকে গিয়ে জানাবো যে তুমি ওর সাথে কিভাবে ডেসপারেটলি দেখা করতে চাইছো। আমি জানাবো, ও যদি দেখা করতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু সব কিছু শোনার পর ও যদি তোমার সাথে দেখা করতে না চায় তাহলে আমার কিচ্ছু করার থাকবে না, কারণ মেঘের কথাটাই শেষ কথা। ঠিক আছে আন্টি, আপনি ওর সঙ্গে কথা বলে আসুন, আমি এখানে ওয়েট করছি। না না, এখানে নয়, এখন নয়, আমি ওর সাথে কথা বলে তোমাকে আমি ফোন করে জানাবো। তুমি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়েছিলে তো? হ্যাঁ। যাও, সেখানে যাও, আমি তোমাকে ফোন করবো, কেমন? আন্টি আপনি আমাকে জানাবেন তো? হ্যাঁ জানাবো, আমি জানাবো তোমাকে। তুমি যাও, গিয়ে নিশ্চিন্তে ক্লাস করো, যাও। মেঘ তোমাকে ক্ষমা করে দিতে দিতে ক্লান্ত হয়ে সরি জিষ্ণু, আমি তোমাকে অনেকক্ষণ ওয়েট করালাম। এমন একটা কাজ করছিলাম না যেটা শেষ না করে আসতে পারছিলাম না। থাক। না না গুরুজি, আমি অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম। আরে না, বসো। এখন যারা আমার কাছের লোক, তাদের জন্য আমার সময় অসময় বলে কিচ্ছু নেই। তারা যে কোনো সময় আসতে পারে। তাদের জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা। কি হয়েছে জিষ্ণু? বুঝতে পেরেছি, তুমি মেঘের ব্যাপারে কিছু বলতে চাও, তাই তো? আসলে সেদিন যা হয়েছে, তারপর কি করে যে আমি ওর সামনে দাঁড়াবো আমি বুঝতে পারছি না। এদিকে আমি বুঝতে পারছি মেঘ কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি কি করব গুরুজি? যাবো ওর কাছে, নাকি চিরকালের মতো জীবন থেকে সরে যাব? এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি করা উচিত আমার মাথায় ঢুকছে না গুরুজি। এই নিয়ে দ্বিতীয়বার আমাদের সম্পর্ক নিয়ে কাগজে এত কিছু হলো। প্রথমবারটাও ঠিক ছিল, কিন্তু এইবারটা যেন সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তুমি কি এটা যাতে হাতের বাইরে না যায় তার জন্য কোনো উদ্যোগ নিয়েছো? কি করবো আমি তো সেটাই বুঝতে পারছি না গুরুজি।
আমার মাথায় কিচ্ছু আসছে না। নীলের বোন আমার কাছে এসেছিল, ও অনেক কিছু জিজ্ঞেস করলো আমাকে। আমি বুঝতে পারলাম ও মেয়েকে হেল্প করতে চায়, আমিও তাই চাই, কিন্তু তোমার সাহস হচ্ছে না মেয়েকে সামনে গিয়ে দাঁড়াবার। কেন সাহস হচ্ছে না কেন? তুমি কি কোনো অপরাধ করেছো? না না গুরুজি, আমি কোনো অপরাধ করিনি। আপনাকে তো সেদিন সব ঘটনা বলেছি। হ্যাঁ, আমি মেয়েকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি কোনোভাবেই মেঘের অমর্যাদা করতে পারবো না, কোনোদিন ওর অসহায়তার সুযোগ দিতে পারবো না। না, আমি ওর সাথে কোনো রকম ছল করতে পারবো। আচ্ছা গুরুজি, আপনিই বলুন, আপনার কি মনে হয় আপনার এই ছাত্র জিষ্ণু এরকম কিছু করতে পারে? না, আমার একবারের জন্য এই কথা মনে হয়। আমি বিশ্বাস করি না তুমি মেঘের সঙ্গে এরকম কিছু করতে পারো। আর এটাও বিশ্বাস করি না যে মেঘ স্বেচ্ছায় নেশাগ্রস্ত হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে। জিষ্ণু, আমি তোমাদের আমার হাতের রেখার মতো চিনি। তোমাকে তো দেখছি অনেকদিন। হ্যাঁ, তোমাকে চিনেছি বা বুঝেছি একটু একটু করে, কিন্তু মেঘকে আমি এই বছর খানেকের মধ্যে পুরোপুরি চিনেছি। কেন বলতো? ও ভীষণ সরল, স্বচ্ছ। গুরুজি, আমি কি করে মেঘের পাশে থাকবো, কি করে তার বন্ধুত্বের দায়িত্ব পালন করব? আপনি বলে দিন গুরুজি, আমি যে এ সময় মেয়েকে একা ছেড়ে দিতে পারি না। দেখো, একটা ঘটনা ঘটলো, সেটাকে ঘটনা না বলে দুর্ঘটনা বলাই ভালো। তাতে তোমার আর মেঘের দুজনের নামই জড়িত। অথচ দেখো, সমস্ত বদনাম, সমস্ত কলঙ্ক মেঘের উপর গিয়ে পড়ল। কেন বলতো? কারণ মেঘ একজন মেয়ে। বড় বিচিত্র দেশ আমাদের, বুঝলে জিষ্ণু। এখানে মেয়েদের মূর্তি বানিয়ে ধুমধাম করে পুজো করা হয়, আবার এই দেশেই মেয়েদের জ্যান্ত আস্থা গুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এত অগ্নি পরীক্ষা, পদে পদে নিজেকে প্রমাণ দেওয়া, এই আমাদের সমাজের অভিশাপ। এই অভিশাপ থেকে কোনো মেয়ের নিস্তার নেই। কেমন আছে মেঘ? গুরুজি, আমি এখনো সাহস করে উঠতে পারিনি মেঘের সামনে গিয়ে দাঁড়াবার। কি অসম্ভব কথা বলছো তুমি জিষ্ণু! এই এতটা সময়ের পরেও তুমি তার বাড়িতে একবারও যাওনি? ও মেঘ, কিরে ঘুমাচ্ছিস? মেঘ, উমা, হ্যাঁ রে, ঘুমোচ্ছিলি না তো সাড়া দিচ্ছিস না কেন মা? হ্যাঁ, কি হয়েছে মা? এরকম মুখ গুজে শুয়ে আছিস যে? হ্যাঁ, আচ্ছা মেঘ, তুই তো নিজের কাছে নিজে পরিষ্কার আছিস, তুই তো জানিস তুই কোনো ভুল করিসনি, কোনো অন্যায় করিসনি, তাহলে এরকম মুখ গুজে শুয়ে আছিস যে? ওরা বাপিকে টিটকেরি দিয়েছে, তাই না? তোকে কে বলেছে? ও, ময়ূরী বলেছে না? দেখ মেঘ, এখন এসব কথায় তোর কান দিলে চলবে না। আমরা প্রত্যেকে না একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। তোর বাপি আপ্রাণ চেষ্টা করছে সবকিছু ঠিক করার। এখন তুই যদি উঠে না দাঁড়াস, বাপি একলা একলা সামাল দেবে কি করে বলতো? বাপি কলেজে যায়নি? না, তোর বাপি কয়েকদিন কলেজ থেকে ছুটি নিয়েছে। বাপিকে বলো কলেজে যেতে, আমি ঠিক আছি মা। এই কথাটাই হাসি মুখে তুই বাপিকে গিয়ে বল, দেখবি বাপি খুব শান্তি পাবে। ঠিক আছে, আমি তাহলে বাপিকে গিয়ে বলবো যে তুমি কলেজে যাও, আমি ঠিক আছে। এটা আবার কি মা? এটা আমার ওষুধের ব্যাগ। আজ থেকে তো আমি তোর কাছে শোবো।
আসুন। দাদা ভাই, এই দাদা ভাই, কি হয়েছে তোর? কিচ্ছু কি হয়নি, হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। দুম 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 করে ও নিচে নেমে চলে এলি কেন তোরা? আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ? নাকি সেইটুকু স্পেস এই বাড়িতে আমি পাবো না? সারাক্ষণ ধরে দাদা ভাই ভালো লাগে না, বাড়ি ছেড়ে চলে যাবো। দাদু ভাই, কি হয়েছে বল দেখি তোর? হ্যাঁ, কেন এরকম করছিস? তুমি এই শরীরে উঠে এলে কেন? হ্যাঁ, হা করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবি নাকি ঠাম্মিকে একটু নিজের ঘরে নিয়ে যাবি? আচ্ছা, আমি প্লিজ নিয়ে যা। ঠাম্মি দাঁড়া দাঁড়া দিদি ভাই, দাঁড়া। দেখ দাদু ভাই, আমাকে যদি ঘরেই থাকতে হতো তাহলে আমি এভাবে উঠে আসতাম না। আমি একটু ডিস্টার্বড আছি, তুমি এখন ঘরে যাও, আমি পরে আসবো তোমার ঘরে। দাদু ভাই, সময়ের কথা সময় বলতে হয়, পরে বলা যায় না রে। আর তুই যদি এখন ঠিক করিস যে তুই তোর ঘরে চলে যাবি, তাহলে কিন্তু বাপু আমাকেও সিঁড়ি ভেঙে তোর ঘরে গিয়ে কথা বলতে হবে। তুই ঠিক কর, তুই কি করবি? তুমি এরকম কেন করছো বলো তো? আমাকে একটু একা থাকতে দাও না প্লিজ। দাদা ভাই, আমরা সবাই জেনে গেছি তোর কলেজে কি হয়েছে। কি জেনেছিস? এই যে তুই মাথা গরম করে তোর একজন কলিগকে মেরেছিস। আমি কেন এসেছি জানতে চাইবে না মেঘ? আমি জানি আপনি কেন এসেছেন। কি জানো? গুরুজি, পারলে আমায় ক্ষমা করে দেবেন। আমার জন্য হয়তো আপনাকে অনেকের থেকে অনেক কথা শুনতে হচ্ছে, আপনার মাথা হয়তো আমার জন্য হিট হচ্ছে, তাই আমাকে ক্ষমা করুন। তোমার নামে তো আমি আজ অব্দি শুধু প্রশংসা বাক্য শুনেছি। জানো ঠাম্মি, আমি মেঘেদের বাড়িতে গেছিলাম, ওর সঙ্গে দেখা করবো বলেই গেছিলাম, কিন্তু আঙ্কেল কিছুতেই দেখা করতে দিল না। ও নিজেও দেখা করলো না আমার সঙ্গে। তারপর অনেক বলার পরে আন্টি বলল যে মেঘ যদি চায় আমার সঙ্গে দেখা করতে, তাহলে সেটা আমাকে ফোন করে জানায়। কিন্তু আন্টি ফোন করলো না, আমি কি করবো বলতে পারো? আমি কি করবো এবার?
আমি না গেলে এবার অনেকটা দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে? কোথায় যাবে তুমি? অনেক দূরে যেতে হবে, আমার হাতে একদম সময় নেই। আমি শুধু তোমায় বলতে এসেছিলাম যে কি কথা বলতে এসেছিলে? বলতে এসেছিলাম যে আমি চলে যাচ্ছি নীল, অনেক দূরে চলে যাচ্ছি। আমায় তোমরা মাফ করে দিও বাপি, তোমরা সবাই আমায় মাফ করে দিও। আমি সকলের অনেক ক্ষতি করেছি, অনেক। আজ আমার জন্য তোমরা কেউ সুখে নেই। আমি তোমাদের প্রত্যেকের জীবনের পথের কাঁটা, বিষ কন্যা। তাই আমি নিজেকে আজকে শেষ করে দিচ্ছি। সে অন্য কারো হাতে পিছে পুতুল, পিছে পুতুল। তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। তুমি কি বলছো? তুমি কোথায় যাচ্ছ? যেখানে শেষ পর্যন্ত সবাই যায়, নীল আমার দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, আমার জন্য মন খারাপ করো না কেন? মেঘ, মেঘ তুমি যেও না। মেঘ, মেঘ তুমি যেও না, যেও না মেঘ। মেঘ। নীল, আমাকে যে যেতেই হবে নীল। আর আমি ক্ষতি করবো না তোমাদের, আর ক্ষতি করবো না। দেখো, এখন থেকে তোমাদের জীবনের সব কিছু ভালো হবে, সব। আর কোনো অসুবিধে হবে না, কোনো অনিষ্ট হবে না, সবাই ভালো থাকবে। বিশ্বাস করো, আমি কোনোদিনও কারোর ক্ষতি করতে চাইনি, কিন্তু কেন জানি না আমার জন্য এত ক্ষতি হয়ে গেছে সকলের। আমি তোমার এত সুনাম, আমি এক নিমেষে সবকিছু ধুলোস্যাৎ করে দিলাম। আর তোমার ভালোবাসার দামটাও দিতে পারলাম না আমি। দিদি ভাই, আমি তোর জীবন থেকে তোর ভালোবাসাটাও কেড়ে নিলাম। দেখ নীল, আমার জন্য তোমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। জিষ্ণু, আমার জন্য তোমার গানের জগৎটা কালিমালিপ্ত হয়ে গেল। গুরুজি, আপনাকেও কত কথা শুনতে হচ্ছে সবার কাছ থেকে শুধুমাত্র আমার জন্য। আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে মাপ চাইছি, পারলে আমায় ক্ষমা করে দিও সকলে। চলে যাচ্ছি, আমাকে যেতেই হবে। মেঘ, সারা জীবনের মতো সবার জীবন থেকে আমি চলে যাচ্ছি। তোমার মেয়ে একটা রিসর্টে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে মদ খেয়ে মাতলামি করছিল, নষ্টামি করছিল, সেসব কেচ্ছা ইন্টারনেটের প্রত্যেকটা নিউজ পোর্টালে ছড়িয়ে গেছে। ছি 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 ছি, আমরা জানতাম আপনি শিক্ষক মানুষ, আর মেয়েগুলোকে কিছু শিক্ষা অন্তত দিয়েছে, কিন্তু এখন দেখছি আপনার শিক্ষাতেই গলত আছে। আমাদের পাড়ায় এই সমস্ত চলবে না। মেয়েকে দিয়ে যদি এই সব করে এই রোজগার করাতে হয়, তাহলে এখানে হবে না। তুমি কোথায় যাচ্ছ? মেঘ, মেঘ তুমি আমাকে ছেড়ে যেও না। মেঘ, মেঘ, মেঘ।
এরকম হচ্ছে? কেন আমার এত ভয় করছে? আমি কেন সুস্থির হয়ে থাকতে পারছি না? কেন মনের ভেতরে একটা খচখচ করে চলেছে? আমার কেন মনে হচ্ছে যে মেঘের কিছু হয়েছে, কোনো বিপদ হয়েছে মেঘের? এরকমটা তো কখনো হয়নি আগে। কি করব আমি? আমি মেঘেদের বাড়ি চলে যাব, বাড়িতে ঢুকে দেখব ঠিক আছে কিনা। আমি যা চুপ করে বসে থাকতে পারছি না। না, আমি যাই, এখানে বসে থাকলে আরো অস্থির লাগবে। না না, সেটা হয়তো মেঘের আরো ক্ষতি করবে। একই আমাদের মতো সোসাইটিতে, যেখানে মেয়েদের সবকিছুতেই প্রতিবন্ধকতা, সেখানে শিওরলিও অলরেডি অনেকটা কোণঠাসা অবস্থায় আছে। এখন যদি আবার আমার যাওয়া বা জোর করে বাড়িতে ঢোকা নিয়ে কোনো ইস্যু হয়, কি করবো আমি? মেঘ, কি হলো মা? দরজা বন্ধ করে আছিস কেন? মেঘ, দরজা খোল। ও মেঘ, মেঘ সাড়া দিচ্ছিস না কেন? মা কি হয়েছে? মেঘ, মেঘ বাথরুমে দরজা বন্ধ করে দিয়েছে, সাড়া দিচ্ছে না। তুই চল না, চল না একবার। ও মেঘ, মেঘ রে। মা ও হয়তো অজ্ঞান টজ্ঞান কিছু হয়ে গেছে, সারা দেওয়ার অবস্থাতে নেই, তাই দিচ্ছে না। মেঘ, কি বললি? কি বললি? অজ্ঞান হয়ে গেছে, সারা শব্দ দিচ্ছে না। মা প্লিজ শান্ত হও, নাটক করছে হয়তো আমাদেরকে দেখানোর জন্য। কি করছে? আই এম প্রিটি শিওর মা, ও সুইসাইড করার নাটক করছে যাতে ও সবার কাছে সিম্প্যাথি পায়। সুইসাইড? হ্যাঁ, ও আর এখন কি করবে বলো? যা কাণ্ড ঘটিয়েছে, যা মুখ পুড়িয়েছে, তারপর তো এটাই ও করতে পারে। সুইসাইডের অ্যাক্টিং করলেও সবার কাছে সিম্প্যাথি পাবে, তোমাদের কাছে, মিডিয়ার কাছে। চুপ, একদম চুপ। যাও, এ ঘরের বাইরে যাও। পারলে দয়া করে একটা অ্যাম্বুলেন্সে খবর দিও, দয়া করে। আর যদি সেটা না পারো তাহলে যাও, নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো। যাও। মেঘ, ও মেঘ, দরজা খোল না মেঘ। মেঘ, মেঘ, ও মেঘ, দরজা খোল। এইভাবে হবে না, দরজা ভাঙতে হবে, দরজা ভাঙতে হবে। আমি যাবো না, তুমি টুল বক্সটা নিয়ে এসো। যন্ত্রপাতির বাক্সটা, যেটা সিঁড়ির তলাতে আমি রেখেছি। সিঁড়ির তলাতে, আমি যে রেখেছি সিঁড়ির তলাতে। কোথায় মানে? তুমি একটুখানি শান্ত হও। ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছো? সোজা প্রশ্নের সোজা জবাব দাও না। আচ্ছা, আমরা কি করে জানবো বলো তো কি হয়েছে? এত চেঁচিয়ে কেন কথা বলছো? কিছু জানো না, কিছু খবর নেই, এমনি এমনি আমার বাড়ির সামনে চলে এসছো কেন? এক মিনিট ময়ূরী, আমি বলছি। ব্যাপারটা শুনতে তোমার একটু অদ্ভুত লাগলেও দাদা ভাইয়ের একটা হাঞ্চ হয়েছে যে দেয়ার ইজ সামথিং রং উইথ মেঘ, তাই আমরা এখানে এসেছি। দেখো, দাদা ভাই একাই আসছিল, আমি জোর করে চলে এসেছি দাদা ভাইয়ের সাথে। কিন্তু এখন আমারও কিরকম অদ্ভুত লাগছে। তুমি বাড়ির বাইরে কি করছো এত রাত্রে? মেঘের কি কিছু হয়েছে? লাল, তোমাদের এই আষাঢ়ে গল্প এখন আমাকে বিশ্বাস করতে হবে? নাইস। নীলের নাকি হাঞ্চ হয়েছে, নাকি নীলই আছে এসবের পেছনে? মানে আমি ঠিক বুঝলাম না। আমার তো মনে হচ্ছে তুমি ইনস্টিগেট করেছো মেঘকে। ইনস্টিগেট? হেই, ইনস্টিগেট মানেটা কি? বলো মেঘের কি হয়েছে? বলো না মেঘের কি। দেখো, আমি কিন্তু তোমাদের বাড়িতে ঢুকে যাবো, সোজা মেঘের ঘরে চলে যাবো। বলো মেঘের কি হয়েছে? দাঁড়াও, মেঘের ঘরে গিয়ে কি হবে? হ্যাঁ, মেঘ তো নিজেই সেখানে নেই। মেঘ নেই মানে? মেঘ কোথায়? মেঘ কোথায়? ময়ূরী বলো, মেঘ কোথায়? ময়ূরী, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি বলো মেঘ কোথায়, কি হয়েছে ওর? নীল, মা যখন ঘুমাচ্ছিল তখন মেঘ মায়ের ঘুমের ওষুধের শিশি, এক শিশি ওষুধ খেয়ে ফেলেছে। আর শুধু সেটাই নয়, ও নিজের হাতে এখানে এতটা কেটে ফেলেছে, রিস্ট কেটেছে, তারপর রক্ত চারিদিকে, রক্ত সারা বাড়িতে রক্ত, নীল চারিদিকে রক্ত। মা যখন ঘুমোচ্ছিল তখন মেঘ বাথরুমে গিয়ে কাজটা করেছে। তারপর বাবি আর মা অনেক কষ্টে বাথরুমের দরজা ভেঙে ওকে বের করেছে।
আমি তারপর অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, অ্যাম্বুলেন্স এসে ওকে নিয়ে গেছে। বাবি মা অনেক চেষ্টা করেছে, অনেকবার করে ওকে ডাকছিল, কিন্তু নীল তো সারাই দিচ্ছে না। ভেরি ক্রিটিক্যাল স্যার। আমার মনে হয় আমি একজন এমবিবিএস পাস ডক্টরের সঙ্গে কথা বলছি, কোনো লেম্যানের সঙ্গে নয়। পেশেন্টের কন্ডিশন সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট? স্যার আমি তো পেশেন্টকে দেখার সুযোগই পাইনি, তার আগে উনি এমন সিনিটেট করলেন যে কি বলবো, এমন চেঁচাচ্ছিলেন আর আপনি তো চলে এনে সে আওয়াজ শুনে। ডক্টর লাইরি, পেশেন্ট পার্টি কখনো সিন ক্রিয়েট করতে আসে না। জীবন আর মৃত্যুর মাঝখানে যে চৌকাঠে দাঁড়িয়ে আছে তার সন্তান, তার মা বাবা এখানে কখনো সিন ক্রিয়েট করবে না। এই বোধ, এই সেন্স, এই ফিলিংস যদি না থাকে তাহলে আই এম সরি, যে মেডিকেল কলেজ থেকে আপনি ডাক্তারি পাশ করেছেন, যেখান থেকে ডিগ্রি নিয়েছেন, একজন অযোগ্য ডাক্তার তৈরি করেছেন। আই ফিল সরি ফর ইউ। স্যার পেশেন্ট পার্টির সামনে আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না স্যার। এরকম কেসে কিছু ডেকোরাম থাকে, পুলিশের কিছু কাজ থাকে, আর আমাদের কিছু রুলস তো ফলো করতেই হয়, তাই আমি সেটাই করছিলাম। ডোন্ট টিচ মি ডেকোরাম অর রুলস। প্রথমে পেশেন্টের লাইফ, তারপরে আপনার ডেকোরাম, আপনার রুলস। একজন ডক্টরের শুধুমাত্র পেশেন্টের কেয়ার করা উচিত। আপনি আমার নামে কমপ্লেন করতে পারেন। পেশেন্টকে ইমিডিয়েটলি ওটিতে শিফট করো। আমাদের অনেক কথা বলা বাকি, আমাদের অনেক কিছু করা বাকি, আমাদের একসাথে পথ চলা বাকি। মেঘ, আমার অনেক কথা আছে তোমার সঙ্গে। মেঘ, তুমি এটা করতে পারো না। আমাদেরকে একসাথে থাকতেই হবে, আমাদেরকে একসাথে পথ চলতেই হবে। মেঘ, তুমি এটা করতে পারো না, হতে পারে না মেঘ, এটা হতে পারে না। ভাই তো কি, তোকে অনেক শক্ত হতে হবে এখন, এভাবে ভেঙে পড়লে চলবে না দাদা ভাই। প্লিজ মাথা ঠান্ডা কর, প্লিজ একটু শান্ত হ, মাথাটা ঠান্ডা কর, দেখ সব ঠিক হয়ে যাবে। মেঘের কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। 204-এর বাড়ির লোককে বলা হচ্ছে এখনই গিয়ে রুমের সামনে ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। আপনার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। একটু শুনুন। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা ভাই, হ্যাঁ হ্যাঁ, ওরা মেয়েকে নিয়ে ভেতরে গেছে, চল। এই ভেতরে গেছে মানে কি? মেঘ কি আমাদেরকে ছেড়ে চলে গেল নাকি? আরে ভেতরে কি বলছিস? তুই ভেতরে চল। কি না 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 না, তুই সত্যি করে বল, কি এই লোকটা কি বললো? মেঘের কি হয়েছে? মানে মেঘ আছে না? তুই সত্যি, আমি কিন্তু যাবো না তুই সত্যি করে না বললে। মেঘ আছে, চল। আঙ্কেল, তুমি এখানে কি করছো? আঙ্কেল, মেঘ কেমন আছে? তুমি ঠিক কি জানতে চাইছো বলো তো? কি এক্সপেক্ট করছো তুমি? তুমি কি এটা কনফার্ম করতে এসেছো যে তুমি আমার মেয়েটাকে চুপ করিয়ে দিতে পেরেছো কিনা? দাদা ভাই, তুই এত টেনশন করিস না। একটু পরে জেঠুমনি আর জেঠিমনি চলে আসবে, ওরা এলে সব জানতে পেরে যাবে। আচ্ছা লাল, মেঘ কেন বাঁচতে চায় না বলতো? তো শুনি না একটু আগে আঙ্কেল বলছিল যে ওর নাকি আর বাঁচার ইচ্ছেটাই নেই। আচ্ছা, আমি কি ওর জীবনকে এতটা ঘৃণায় ভরিয়ে দিয়েছি যে ওর জীবনের প্রতি, ওর জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে গেছে?
দাদাভাই এই সব কিছুর জন্য নিজেকে এইভাবে দায়ী কেন ভাবছিস বলতো তুই? হ্যাঁ আমি জানি তুই মেঘের সঙ্গে অনেক অন্যায় করেছিস এবং এতে কোনো সন্দেহও নেই, কিন্তু আমার কি মনে হয় বলতো, তুই এরকমই, মানে এটাই তোর ক্যারেক্টার। কিন্তু এই তোর ক্যারেক্টারের মধ্যে সব থেকে বড় আসল সত্যিটা হচ্ছে তুই মেঘকে খুব ভালোবাসিস। She is my wife, লাল। She is my wife. আমি ওর সম্মান রাখতে পারিনি, আমি ওকে সম্মান করিও নি, কিন্তু দেখ ও আমার সম্মান রাখতে সেদিনকে থানায় ছুটে গেছিল। ওই থানায় সকলের সামনে বলেছিল হি ইজ মাই হাজবেন্ড। অ্যাডাল্ট্রির চার্জ যদি কেউ আনতে পারে সেটা শুধুমাত্র ও, আর কেউ না। আর আমি কি করলাম? আমি তো সেদিনকে ওর সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারলাম না, ওই মিডিয়ার লোকগুলোর সামনে ওদেরকে বলতে পারলাম না যে লিভ আস অ্যালোন, শি ইজ মাই ওয়াইফ। কিন্তু পারল, আমি পারলাম। আমি মেঘকে আরো অসম্মানের দিকে ঠেলে দিলাম। আচ্ছা, মেঘ যখন এই ওষুধগুলো খাচ্ছিল না তখন কি আমার কথা মনে করেছিল একবার? ওষুধগুলো খেয়ে তারপর যখন এরভাবে কাটলো হাতটা, তখন কি আমার কথা ভাবছিল? আমি ওকে যে যে যন্ত্রণাগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই ভেবেছে। আমার কথাগুলোই ওকে বাধ্য করেছিল, তাই না রে লাল? মেঘ কেমন আছে একটু দেখি, কতটা সিরিয়াস একটু বুঝি, সেরকম দরকার হলে যদি কিছু করতে হয় আমাদের, বা আমাদের হাসপাতালে যদি তাকে নিয়ে আসতে হয় সেই সমস্ত ব্যবস্থাগুলো করতে হবে। তো তাই জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এগোই, বুঝলে? তুমি একদম চিন্তা করো না। দেখো লাল কয়েকবার ফোন করেছে, নীলও অস্থির হচ্ছে, একলা আছে তো, টেনশন করছে। আমরা গেলে একটু শান্তি পাবো, বুঝেছো? আমরা যাই, তুমি একদম চিন্তা করো না। আমিও যাবো। কি? হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে হাসপাতালে যাব। মা, তুমি এখন গিয়ে কি করবে? এখন তো কারোর সঙ্গে ওকে দেখাও করতে দেবে না, ওকে হয়তো এখন ইন্টেনসিভ কেয়ারে রাখবে। সেটা দেখে তোমার আরো কষ্ট হবে তখন। এখন তোমার যাওয়ার কোনো দরকার নেই। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলো না। এই রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? দেখো, আমার কাছে কোনো কথা লুকিয়ে লাভ নেই, সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে বলছো না কেন তোমরা? ঠাম্মি, মেঘের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। মেঘ সুইসাইড করার চেষ্টা করে। কেঁদো না মধুমিতা, দেখো ও ঠিক ফিরে আসবে। একটা দিনের জন্যও কোনোদিন আমাদের কোনো কষ্ট, কোনো দুঃখ দিয়েছে? এত বড় আঘাত, এত বড় শাস্তিও দিতে পারে না। চিরকাল অন্যের কথা ভেবেছে, নিজের কথা ভাবেনি, আমাদের কথা ভেবেছে। ফিরে ওকে আসতেই হবে। আর একবার এখান থেকে ওকে নিয়ে যাই, ওর জীবনটা আমি বদলে দেব। কোনো অবাঞ্ছিত মানুষ ওর চারপাশে থাকতে পারবে না। ওর জীবন নিয়ে, ওর মন নিয়ে অনেকে অনেক চিনিমিনি খেলেছে। আর নয়। জবাব দিন, উত্তর দিন। ও কোনো উত্তর দেবে না, ও কোনো উত্তর দেবে না আপনাদেরকে। আপনারা বেরোন এখান থেকে। এই তো ডক্টর গাঙ্গুলি। আচ্ছা, আপনারা কি আপনাদের পুত্রবধূ মেঘ রায়ের অবস্থা জানতে এসেছেন? উনি এখন কেমন আছেন? ওনার অবস্থা সম্পর্কে আমাদের কিছু জানাতে পারবেন? ডক্টর গাঙ্গুলি, এই সম্পর্কে আপনার কি মতামত? এক মিনিট, একদম চুপ। লাল, ঠামিকে নিয়ে গিয়ে হ্যাঁ ঠামি, এই শুনুন আপনারা শুনুন তো। ঠামি এসো তুমি, সব সময় তখন থেকে তুমি বসো এখানে। আপনারা এই হসপিটাল প্রেমাইসিসের ভেতরে কার পারমিশন নিয়ে ঢুকেছেন? আর সিকিউরিটি
ডিউটিতে ছিলেন না আপনারা? ম্যাডাম, আমাদের কিন্তু এইভাবে নিউজ কালেক্ট করতে হয়। হসপিটাল আমাদের কোনো আপডেট দিচ্ছে না। আপনাদের নামগুলো আমাকে বলুন তো, কোন মিডিয়া হাউস থেকে নিউজ করতে এসেছেন আপনারা? আপনাদের নামে ঠিক জায়গায় কমপ্লেন করব আমি। হসপিটালে ঢুকে হসপিটালের পরিবেশ নষ্ট করছেন, আপনাদের লজ্জা করে না? আপনারা রিপোর্টার, নিজেদের শিক্ষিত মানুষ বলে ক্লেম করেন আপনারা। আপনাদের কোম্পানির নামে এবং ইন্ডিভিজুয়ালি আপনাদের নামে আমি ঠিক জায়গায় কমপ্লেনটা করব। ম্যাডাম, আমরা কিন্তু আমাদের ডিউটি করছি। আপনাদের ডিউটি এরিয়া হসপিটালের ভেতরে নয়, ওই গেটের বাইরে। আগে নিজেদের সীমাটা কোথায় সেটা জেনে নিন, তারপর ডিউটি করবেন। তাহলে সরুনীল বাবুকে বাইরে আসতে বলুন। কেউ বাইরে যাবে না, আপনারা বাইরে যাবেন। এইখানে ঢুকে 5টা লোকের অশান্তি ঘটাচ্ছেন, সেটা আপনাদের মনে হচ্ছে না? মানুষের প্রাইভেট স্পেসে ঢুকে আপনারা দাপাদাপি করছেন, বুঝতে পারছেন না আপনারা? ত্রিদীপ স্যার, ম্যাডাম, আমি দেখছি। এই তোমরা এতক্ষণ ধরে কি দেখছো? সকলকে বের করো একদম গেটের বাইরে। আমাদের এরিয়ার মধ্যে আমি যেন কোনো প্রেসের লোককে দেখতে না পাই। সবাইকে বাইরে নিয়ে যাও, গেটের বাইরে। হসপিটাল প্রেমাইসেসে কেউ থাকবে না। যান, আপনারা বাইরে যান, যান যান যান, বাইরে যান, শিগগির বাইরে যান। তুমি কেন এলে ঠাম্মি? এইসব দেখতে কেন এলে? তোমার শরীর ভালো নেই। আমার ঠাম্মিকে আনলে কেন? বাড়িতে থাকলে ঠাম্মির আরো শরীর খারাপ করতো। আমার কথা ছাড় না দাদু ভাই, আমি এখানে না এসে থাকতে পারি? চিন্তা করুন না, আমি মেয়েকে এই হসপিটালে থাকতে দেব না। আমি 100% শিওর যে এইখান থেকে খবরটা লিক হয়েছে। ভেতর থেকে ওরা না জানালে কোনোভাবেই মিডিয়া এই খবরটা পেতে পারতো না। সেটা মেঘ এই হসপিটালে আছে বলে এমনটা কিন্তু নয়। যে কোনো হসপিটালে এটা কিন্তু হতে পারে মীনাক্ষী। একজন এমপ্লয়ি বাইরে জানালেই তো হয়ে গেল। না, যে কোনো হসপিটালে হয় না, আমার হসপিটালে হয় না এরকম কাণ্ড। অনেক বড় বড় লোকের অনেক রকমের কেস আমাদের ওখানে আসে। এনিওয়ে, লাল, এদিকের কি অবস্থা? মেঘের কোনো আপডেট? আইসিইউতে শিফট করা হয়েছে। এখন তো কেউ দেখা করতে পারবে না এমনিতে, আর শুধু বাবা মা দেখা করতে পারবে, কিন্তু তাও এখন নয়। ওর জ্ঞান ফিরেছে? না। ওকে নীল, ইউ ডোন্ট বি আপসেট। আমি দেখছি কত তাড়াতাড়ি মেঘকে আমাদের হসপিটালে নিয়ে যাওয়া যায়। মা, তুমি এখানে থেকো, আসছি। আমি মেঘ দিদিকে একটিবার দেখবো, শুধু একটিবার। মা, একটু দাঁড়াও, কাউকে দেখতে দেবে না, শুনলে তো? আমরা একটু ভেতরে গিয়ে ডক্টর গুহর সাথে কথা বলি। হবে, কিন্তু তাকে না দেখে এখান থেকে। একটা কথা মনে রাখো, আমি তো শিকড় ধরে টানাটানি করব, তাতে হয়তো এমন কেউ উঠে আসতে পারে যে তোমার আমার দুজনেরই খুব কাছাকাছি। আমি জানি, খুব ভালো করে জানি, কিন্তু তোমার যা করার তুমি সেটাই করো। আর তাতে যদি তার নামটাই উঠে আসে, তুমি যেমন বুকে পাথর রেখে সবটা সহ্য করবে, আমিও করব। এটা তো আমারই পাপের ফল, অনিন্দ। আজকে মেঘের যে এই অবস্থা, তাতে তো অনেকটা আমি দায়ী। আমি একটা কথা বলি, আমি আছি, তুমি একটু বাড়িতে ঘুরে এসো। ময়ূরীটাও একা রয়েছে, তোমারও তো শরীরটা ভালো নয়, কালকে রাত জেগেছ, তুমি একটুখানি বিশ্রাম করে এসো। আমি এখানে আছি, তুমি সবটা সামলে নেবে। তুমি একটু ঘুরে এসো। আর একটু থাকি না, তারপর তো যাবই। যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আপনি তাহলে একটু দেখে নেবেন এটা। আপনাদের কিচ্ছু ভাবতে হবে না, সমস্ত ব্যবস্থা আমি করে দেব। এখানে কোনো রকম জোর করবে না, কোনো রকম আনপ্রেজেন্ট সিচুয়েশন যেন না। আচ্ছা, আমাকে কি ভাবো বলো তো তুমি? কি এতটাই ইনসেনসিটিভ? আমার কোনো সেন্স নেই? শোনো,
স্টেডি। তোমার নার্ভাসনেস ওদের আরো উৎসাহ দেবে। তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। পণ্ডিতজি, আপনি মেঘরায় জিষ্ণু সম্পর্ক নিয়ে কিছু বলুন। জিষ্ণু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। মেঘরায়ের সঙ্গে আপনার কিরকম সম্পর্ক? আপনারা কি কোনো সম্পর্কে আছেন? আপনার কি মনে হয় মেঘ কেন আত্মহত্যা করলো? রিসোর্টের ঘটনাটা সকলের সামনে চলে এলো বলে? গুরুজি, ওরা এসব কি বলছে, কেন বলছে? ওরা যা খুশি বলুক, ওরা তোমাকে নানাভাবে উস্কাবার চেষ্টা করবে, তোমাকে ইরিটেট করে তোমার মুখ থেকে বেফাস কথা বার করার চেষ্টা করবে। জাস্ট টাইট লিপস থাকো। জিষ্ণু, এই মুহূর্তে আপনি কি ফিল করছেন? আপনার কতটা হতাশা লাগছে? গুরুজি, উত্তর দিন। আপনি বাইরে আসুন, আমাদের প্রশ্নের উত্তর দিন। তুমি আমার সঙ্গে নামবে। আর সুকুমার, তখন তুমি গাড়ি নিয়ে ভেতরে চলে যাবে সোজা। গুরুজি, আপনি চুপ করে থাকবেন না। গুরুজি, আপনি চুপ করে থাকবেন না, কিছু বলুন। হ্যাঁ, আমি দিব্যেন্দুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি, আপনি? আমি গিনি বলছি। গিনি মানে রূপের ওয়াইফ? হ্যাঁ, অফিসিয়ালি এখনো তাই। আপনার সঙ্গে না আমার একটু দরকার ছিল। কথাটা ফোনে বলা যাবে না। আপনার সঙ্গে একটু দেখা হতে পারে কি? হোয়াই নট। আপনি আমার অফিসে চলে আসুন। আমি এই ফোন নাম্বারে আমার লোকেশনটা আর ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আসলে আমার নতুন ফোন তো, তাই আপনার ফোন নাম্বারটা ছিল না, তাই বুঝতে পারিনি। ও আচ্ছা, বেশ। বলছিলাম যে আজকে দুপুরেই আমি যেতে পারি? হ্যাঁ, তখন এলেই ভালো হয়। তখন তো লাঞ্চ টাইম। আর আমি আপনাকে টাইমটা টেক্সট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার অপারেশন মেঘের বদলা। সুপসান্নাল, তোমাকে আমি এবার শেষ করে দেব। অনেক দিন ধরে তুমি সবার অনেক সর্বনাশ করেছো। আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে যাব। ঠিক আছে। অনিন্দু, আপনি স্টেডি আছেন তো? হ্যাঁ, আমি স্টেডি আছি। কালকে যখন ওকে বাথরুম থেকে ঘরে নিয়ে গেলাম, 4-5টা রক্তে ভেসে যাচ্ছে। কি করে যে ওকে তুলে নিয়ে ঘরে গেলাম, আমি অত জোর পেলাম কি করে কে জানে। স্টেডি তোমাকে থাকতেই হয়। যতক্ষণ আমার বাঁচার ইচ্ছেটাকে ফিরিয়ে আনতে পারছি, তত স্টেডি তোমাকে থাকতেই হবে। কি বলবো, আমি একটা কথা বলতে পারি অনিন্দবাবু, আমি আপনার পাশে আছি। দেখুন, মেঘ তো শুধু আমার ছাত্রী নয়, ও তো আমার কন্যা সম। মেঘ একটা প্রতিভা, সেটা আমি এইভাবে নষ্ট হতে দেব না। অনিন্দবাবু, আপনাকে না জানি আমি আজ প্রেসের কাছে একটা চ্যালেঞ্জ নিয়েছি। মেঘের বিরুদ্ধে হওয়া এই ষড়যন্ত্রে শেষ অব্দি আমি দেখব। যারা দোষী তারা শাস্তি পাবেই। আপনি শুধু এইভাবেই শক্ত থাকবেন, কেমন? আমি পুলিশের ওপর মহলেও যাব, দরকার হলে মিনিস্ট্রিতেও যাব। আমি এত সহজে ছেড়ে দেব না। জিষ্ণু, আপনি হয়তো আমার সঙ্গে কথা বলতে চান না। না, ঠিকই আছে। আপনার জায়গায় আমি থাকলে আমিও ঠিক এটাই করতাম। তবে আমার কিছু কথা বলার আছে আপনাকে। না, ঠিক কথা বলা না, আমি আপনার কাছে মাপ চাইছি
সেদিনের ব্যবহারের জন্য। আমার কাছে মাপ চাইছেন কেন? আপনার সেদিনের ব্যবহার, আপনার ধারাবাহিকভাবে দীর্ঘদিনের ব্যবহার যদি সত্যি কারোর ক্ষতি করে থাকে, সত্যি কারোর মনে আঘাত দিয়ে থাকে, সে আমি নই, ক্ষতি করেছে মেঘের। পারলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। সেই ক্ষমা চাইবার সুযোগ মেঘ আমাকে দেবে কিনা জানি না। আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আমরা কেন বুঝি বলুন তো, যে অনেক কিছু ধ্বংস করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। কেন আমাদের এতটা সময় লাগে চৈতন্য হতে? কেন শুভবুদ্ধিটা এত দেরিতে জাগে আমাদের? কেন? একটু আগে পড়তে হলে তো অনেক সর্বনাশ ঠেকানো যায়। ভেতরে কি হচ্ছে বলে তো কিছুই তো বুঝতে পারছি না। ডাক্তারবাবু কি সবটা আমাদেরকে বলছেন না? আচ্ছা, ও কি আগে থেকে একটু বেশি জোরে নিঃশ্বাস নিচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? তুমি খেয়াল করলে কিছু? যাবো একবার ভেতরে গিয়ে দেখবো, ডাক্তারবাবুকে বলবো গো। না 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 না, আমাদের থেকে কোনো ইনফেকশন হয়ে যেতে পারে। ওকে এখান থেকে ওকে সুস্থ করে বের করে নিয়ে যেতেই হবে, শুধুমাত্র আমার বোকামির জন্য, শুধুমাত্র আমার মেয়েটার জীবনটা ক্রিটিক্যাল। মানে ওর কি লাইফ রিস্ক? বি পজিটিভ মিস্টার রয়, বি পজিটিভ। দেখুন, পেশেন্ট লড়াই ছেড়ে দিলেও আমরা কখনো লড়াই ছাড়ি না, আপনারা ছাড়বেন না। মেঘের খানিকক্ষণ আগে জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরেছিল? কই, আমরা বুঝতে পারলাম না তো। এখন এইভাবে ওর মাঝে মধ্যে জ্ঞান আসবে, আবার ঘুমিয়েও পড়বে। তার মানে তো রিকভার করছে, তাহলে ক্রিটিক্যাল বলছেন কেন? দেখুন, অনেকগুলো প্যারামিটার নর্মাল হতে সময় নেয়। ওর তো সাংঘাতিক ব্লাড লস হয়েছে, সেটা ওকে ভীষণভাবে দুর্বল করেছে। ডাক্তারবাবু, ও ঠিক হয়ে যাবে তো? আমরা ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? আই হোপ সো। আচ্ছা, আপনারা কিন্তু এখন বাড়ি চলে যেতে পারেন, কিন্তু মোটামুটি স্টেবিলই আছে। আপনারা রেস্ট নিন, কাল সকালে আসুন। আপনাদের তো সাংঘাতিক মেন্টাল ফিজিক্যাল এক্সর্শন গেছে, আপনাদের একটু রেস্ট দরকার। আমাদের কথা ভাববেন না, মেয়েকে সুস্থ করে একেবারে সঙ্গে নিয়ে ফির। মিস্টার রয়, আপনার সেন্টিমেন্টটা আমি বুঝতে পারি, কিন্তু আপনাকেও তো লজিক্যাল হতে হবে। এভাবে আপনি, আপনারা সকলেই তো অসুস্থ হয়ে পড়বেন, আর মেঘের যখন আপনাদের কেয়ারের প্রয়োজন হবে ও তখন সেটা পাবেন। প্লিজ। ঠিক আছে মধুমিতা, তুমি বাড়িতে যাও, আমি এখানে আছি। আপনি ভাববেন না ডক্টর, আমরা ঠিক থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি পেশেন্টকে একটা ভিআইপি কেবিনে শিফট করার ব্যবস্থা করছি, আপনারা তখন কেবিনে থাকতে পারবেন। ক্যাবিনে? সেখানে তাহলে যন্ত্রপাতি সাপোর্ট? এখানে যেই ব্যবস্থা আছে সেখানে সেই ব্যবস্থাই থাকবে। ওই যেটা হয় আর কি, দিদি প্রেমে এত গদগদ হয়ে বিয়ে করছে, ও ভেবেছে যদি কিছু বললে দিদির ম্যারিটাল লাইফে সমস্যা হয়, তাই বলেনি। দেখুন, আর 5টা মানুষের যেরকম ভুল হয়, আমারও সেরকমই ভুল হয়েছিল। আমি ভাবলাম আমি কিছু না বললে, কিছু না জানালে হয়তো সব ঠিকঠাক থাকবে। আমি ভেবেছিলাম রূপের হয়তো ওটা একটা জাস্ট বিচ্যুতি ছিল। আমি বা কি বলবো, এটা একটা চক্ষু লজ্জার বিষয়। আচ্ছা, এই প্রসঙ্গটা এখন থাক, আমার সমস্যা নিয়ে কথা বলতে তো আমরা এখানে আসিনি। দেখুন, রূপ যেটা করেছে সেটার জন্য রূপ শাস্তি পাবে, আর তাছাড়া এই পুরো বিষয়টাতে আমারও ভুল ছিল, আমি রূপকে চিনতে পারিনি। আপনি কি রূপের এগেইনস্টে কোনো কেস করেছেন? হ্যাঁ, ক্রিমিনাল কেস। দেখুন দিব্যেন্দু, রূপ একজন ডেভিলিশ মানুষ, ও যা ইচ্ছে করতে পারে। ও এরকম অনেক মেয়ের ক্ষতি করেছে, আর এখন এমন একটা মেয়ের ক্ষতি করেছে যে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কি বলছেন? তাকেও কি মলেস্টেশন? না, সেটা নয়, আমি আপনাকে বলছি ডিটেলে। ওই মেয়েটার জন্য আমি আজকে বেঁচে আছি। ও
ও নিজে রিস্ক নিয়ে আমাকে রূপের বাড়ি থেকে বের করে এনেছিল, আর সেই রাগেই রূপ হয়তো ওর সঙ্গে এরকম করেছে। আচ্ছা, আমি রূপকে এই কেসটাতে এক্সপোজ করতে চাই, আর সেটার জন্যই আমার আপনার হেল্প লাগবে। ওকে আর ছেড়ে দেওয়া যাবে না। আমি আপনার সাথে আছি গিনি। একটা ক্রিমিনাল, সে যদি আমার বন্ধুও হয়, আমি তার শাস্তিই চাইবো। বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দিব্যেন্দু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব এই সব কিছুতে যাওয়ার আগে। বলুন। প্লিজ আপনি কিছু মনে করবেন না, হয়তো এই কথাগুলো আপনার খুব খারাপ লাগতে পারে। ক্যারি অন। আপনি যদি রূপের আসল চেহারাটা আগে থেকেই চিনে থাকেন, তাহলে রূপের বন্ধু হলেন কি করে? আর কি করেই ওর বরযাত্রীতে থাকলেন? কেন আপনি বিয়ের আগে গিনিকে কিছু বললেন না? বিয়ের পরে বেরিয়ে আসতে বললেন কেন? ক্লাস 12-এর পর আমি কলকাতার বাইরে চলে যাই। ইনফ্যাক্ট ওদের বিয়ের মাস 2 আগেই আমি কলকাতায় ফিরি। রূপ সম্পর্কে ওদের বিয়ের রাত্রে প্রথম আমার একটা বিরক্তি আসে। তারপর একটু একটু করে ওর সম্পর্কে অনেক কথা শুনেছি, আর সেসব শুনে ওর থেকে আমি নিজেকে দূরে সরে নিয়েছিলাম। কিন্তু আমাদের কাজে রূপের সঙ্গে ডিটাচ হলে হবে না, অ্যাটাচড হতে হবে। মাই গুডনেস, এ তো ভয়ানক কাণ্ড। মেঘ রায়ের নাম আমি শুনেছি, কিন্তু এই কানেকশনগুলোর কথা আমি জানতাম না। দেখুন, মেঘের ওপর রূপের অনেক আগেকারই একটা রাগ আছে। ইভেন ওরা এক পাড়ারই। তো অ্যাজ ইউজুয়াল রূপ যেরকম বাদরামি করে সেরকম মেঘের সাথেও করতে চায়, ইভেন মারধরও খায় মেঘের হাতে। এটা অবশ্য অনেক বছর আগেকার কথা। তো সেই রাগটাই আমার মনে হয় যে ও এখন পুষিয়ে রেখেছে। আচ্ছা, আপনাদের দাদা মানে নীল আপনাদের এই চেষ্টার মধ্যে নেই? দাদাভাই এখন একদম অন্য জগতে। মেঘ সুস্থ না হওয়া অবধি ও কিচ্ছু ভাবতে পারবে না। আচ্ছা গিনি, আপনি প্রমাণ করবেন কি করে যে ওই রিসর্ট কাণ্ডের পেছনে রূপের হাত ছিল? আপনি ওই দেবর্ষীকে চেনেন, এলিট রিসর্টের মালিক? না, এরা বোধহয় রূপের পরের দিকের বন্ধু। বুঝতেই তো পারছেন রূপের কি কারণে বন্ধু। তার মানে ওর পেট থেকে আপনি কথা বের করতে পারবেন না? না, একটা অচেনা লোকের কাছে সমস্ত কিছু সে লুকিয়ে রাখবে। আচ্ছা, যদি এমন হয় যে আপনি ফুর্তি করতে ওখানে যেতে চান, এইভাবে যদি দেবর্ষীর সঙ্গে কথা বলেন, মানে থ্রু রূপ যদি কথা বলেন, আপনি ভেতরের অনেক কথা জানেন, এরকম ভাবে যদি দেবর্ষীর থেকে কথা বের করা যায়, মানে বন্ধুত্ব করে। না, এটা মনে হয় খুব লম্বা প্রসিডিওর হবে। দেবশ্রীর আমাকে বিশ্বাস করা, তারপরে কথা বার করা, আমার মনে হয় এই পরিস্থিতিতে খুব ডাইসি। কারণ মেঘের এই ঘটনার পর ওরাও খুব সাবধান হয়ে থাকবে, চট করে কাউকে বিশ্বাস করে মুখ খুলতে চাইবে না। এটা কিন্তু ঠিক। তাহলে তো একটাই উপায়, ডিরেক্টলি রূপকে দিয়েই সবকিছু বলানো। এটা কিরকম প্ল্যান? রূপ আসবে, বলবে হ্যাঁ হ্যাঁ আমি এটা এটা করেছি। আর ইউ ক্রেজি? সেটা কেন হবে? রূপের একটা দুর্বলতা আছে, যেটার জন্যই আমি জেনেছিলাম ময়ূরীদের কনস্পিরেসির কথা আর মেঘের ইনোসেন্সের কথা। কি? আপনি যে কোনো ভাবে রূপকে আপনার বাড়িতে ইনভাইট করুন, ওকে হোমলি অ্যাটমসফিয়ারে ড্রিঙ্ক করান। একটা সময়ের পর ও টাল সামলাতে পারবে না, আর ঠিক তখনই রূপের পেট থেকে আমাদের কথা বের করতে হবে। দেখুন দিব্যেন্দু, আপনি ভাবতে এতটা সময় নেবেন না, আমাদের কাজটা তাড়াতাড়ি করতে হবে। আপনি রাজি? মেঘকে ওরা কেবিনে শিফট করবে, আমরাও চাইলে ওখানে থাকতে পারবো, চাইলে তুইও যেতে পারিস। আচ্ছা, মেঘ এখন কেমন আছে মা? মানে ওর সার্ভাইভাল চান্সেস? 72 ঘন্টা না কাটলে কিচ্ছু বলতে পারছে না। জানিস, ওর নাম মাঝখানে একবার জ্ঞান ফিরেছিল, আমরা অবশ্য বুঝতে পারিনি, বিপদ এখনো কাটেনি, তাই ওরাও এখনো কিছু বলতে পারছে না। তোর বাপির দিকে তাকানো যাচ্ছে না, জানিস? মেঘ অন্তর্প্রান্ত, বাপির প্রাণটা যেন ওই কেবিনের মধ্যেই। মাকে দিয়ে বাবির আবার থানা পুলিশ করাটা আটকাতে হবে। মেঘটা যে কি করলো বলো মা? আচ্ছা, ও তো মেন্টালি এত উইক ছিল না,
সবকিছু কি স্মার্টলি স্টেডিলি সামলাচ্ছিল, কি সুন্দর দারুণভাবে নিজের ওই নীলের সঙ্গে ডিভোর্সটা ফাইনালাইজ করলো, নিজের ক্যারিয়ারটাও ভালোভাবে সামলাচ্ছিল। এমনকি ওই ঘটনাটার পরপরেও তো স্টেবলই ছিল। থাকতে দিল না তো, থাকতে দিল না, কেউ দিল না, না ঘরে না বাইরে। মা তুমি আমাকে দোষ দিচ্ছ? আমি মোটেও ওকে ইনস্টিগেট করিনি। পাশেও তো দাঁড়াচ্ছি, কথাও শুনিয়েছিস। তারপর সেদিন যে ওরা ওই বাড়ি বয়ে এলো না, খবরটা কাগজে বেরোনো, মিডিয়ার হাজারটা ফোন আসছিল ওর কাছে। কতটা সহ্য করতে পারা যায়? হ্যাঁ, মিডিয়া তো একটা সময় হায়নার মতো হয়ে ওঠে না। ওরা চায় যে সবসময় কিছু না কিছু ঘটুক যাতে ওরা খবর করতে পারে। নিজেদের চাকরি বাঁচাতে অন্যের সর্বনাশ করতে ওদের এতটুকু বাধে না। হ্যাঁ, তুই একবারও গেলি না কেন? মা আমি গেলে ভালোর থেকে বেশি খারাপই হতো। ভাবিরও ভালো লাগতো না। ভাবি তো মেঘের সবকিছুর জন্য আমাকেই দায়ী করে, হয়তো এটার জন্য আমাকেই দায়ী করতো। তুমি তো করছোই। ময়ূরী, যেটা যার দায়, যেটা যার দোষ সেটা বলবো না, তার জন্য তুই একবারও হাসপাতালে যাবি না? সব রেশারেশি, সব ঝগড়াঝাটি, সব হিংসাহিংসি, সব শেষে তো সে তোর বোন। সে আজকে বাঁচা মরার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, একবারও তাকে হাসপাতালে দেখতে যাবি না? মা আমি সত্যি কথা বলবো, আসলে আমার ভয় করছিল জানো। না না, এটা কিন্তু উনি ঠিক বলেননি। দেখ, মেঘ দিদিভাই যেটা করেছে সে তো অন্য কারণে করেছে। সেটা তো এই খবরের কাগজের লোকগুলোর নোংরা মতে অতিষ্ঠ হয়ে করেছে। সে তো করেছে। ডাক্তার কি বলছেন জানো? ডাক্তার বলছেন যে এরকম অনেকেই হয়তো কোনো না কোনো কারণে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তারপর না তারা বেঁচে থাকার জন্য ফাইট করে, বেঁচে থাকতে চায়, চিকিৎসায় রেসপন্ড করে। তো মেঘ না, মেঘ সেসব কিছুই করছে না জানো তো। অদ্ভুতভাবে মেঘের জন্য বেঁচে থাকার ইচ্ছেটাই নেই, আর সেটা শুধু আমার জন্য, শুধু আমার জন্য। ঠিকই তো, দেখো সেদিনকে রিসোর্টে আমি যদি সবার সামনে মেঘের ঢাল হয়ে দাঁড়াতাম, কি গো দাঁড়িয়ে রইলে যে? বিশ্রাম নেবে না? একটু তো ঘুমাতে পারতে। ঘুম আসবে না এখন। ঘুম আসছে না মানে কি? আচ্ছা, তোমাকে তো সুস্থ থাকতে হবে নাকি? আমি একলা সুস্থ থাকলে তো হবে না, তোমারও তো রেস্ট দরকার। তুমি তো এসেই রান্নাঘরে ঢুকে গেলে। তো কি করব? কালকে যদি হাসপাতাল থেকে ফিরতে দেরি হয়, ময়ূরীটা খাবে কি? ওর খাবারটা তো রেডি করতে হবে নাকি? হাসপাতাল থেকে ফোন করেছিল? কি হলো, হাসপাতাল থেকে ফোন করেছিল? সন্দেহ হচ্ছে। কি বলছো তুমি? আমার ভয়ের কথা বলছি মধুমিতা, ভীষণ একটা ভয়ের কথা। কিন্তু এত বড় কাণ্ডটাও করতে পারে কি করে? কি করে কি করে অনিন্দ এত কিছু নিজে নিজে? এর আগেও মেঘকে বদনামের ভাগী করেছিল অন্য একজনের সাহায্য নিয়ে। হয়তো এবারেও হতে পারে, হয়তো ওরই সঙ্গে হাত মিলিয়ে নিজেদের হারের প্রতিশোধ নিচ্ছে এইবার। না না অনিন্দ, এতটাও করতে পারে না, এতটা করতে পারে না ও। ঈশ্বর করুন তাই যেন হয়, আমিও তাই চাইছি। কিন্তু সেটা যদি না হয়,
মানে তুমি আমি যে আশঙ্কাটা করছি সেটাই যদি সত্যি হয়, তাহলে ওর জন্য একটা বড় শাস্তি অপেক্ষা করছে। সে শাস্তি তুমি আমি ঠিক করবো না মধুমিতা, করবে আইন। ওই তো আঙ্কেল আসছেন। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। থ্যাংক ইউ। আঙ্কেল 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 প্লিজ প্লিজ আঙ্কেল, আমি জানি আপনি আমাকে টলারেট করতে পারছেন না, কিন্তু প্লিজ আমাকে জাস্ট একবারের জন্য বলুন যে মেঘ কেমন আছে। আমি কথা দিচ্ছি আমি ডিস্টার্ব করবো না, বিশ্বাস করুন আমি ডিস্টার্ব করবো না। আঙ্কেল প্লিজ। ডাক্তারদের কথা অনুযায়ী ওর কন্ডিশন এখনো ক্রিটিক্যাল। তুমি আমাকে প্রশ্ন করছো কেন? তোমার মা তো ডাক্তার, তার সোর্স তো অনেক বেশি, ভেতরের খবর তিনি আরো ভালো জানতে পারবেন। ওকে জিজ্ঞেস কর। জিষ্ণু, আঙ্কেল তুমি এখানে থাকো, আমি মধুমিতাকে ফোন করে বলে দিচ্ছি যদি কোনো প্রয়োজন হয় তোমাকে ডাকবে, ঠিক আছে? আঙ্কেল একটু আগে মেঘের কি হয়েছে? প্লিজ আঙ্কেল, আমার কাছে এটা হাইড করবেন না, আই বেগ অফ ইউ। এই কথা বলছো কেন? তোমার মা কি ভেতরের কোনো খবর তোমাকে দিয়েছেন? না, আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। আই হ্যাড এ ফিলিং, আমার সামহাও মনে হচ্ছিল মেঘের জন্য একটা কিছু হয়েছে। আমি এনকোয়ারিতে জিজ্ঞেসও করেছিলাম। আঙ্কেল বলুন না মেঘ কেমন আছে, প্লিজ আঙ্কেল প্লিজ। ওর জ্ঞানটা ফিরেছিল কিছুক্ষণ আগে, এখন ঘুমোচ্ছে। আপনি রূপের এই নোংরা চাহিদাটাকে কিভাবে ম্যানেজ করবেন ভেবেছেন কিছু? ম্যানেজ তো করতেই হবে। ওর মুখ খোলাতে গেলে আমাকে ওর কথা মতো অনেক কিছু করতে হবে। কিন্তু আপনার পক্ষে তো এইভাবে একটা মেয়েকে... আমার একটা বন্ধু আছে ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, খুব স্মার্ট, বুদ্ধিমতী, ডেয়ার ডেভিল টাইপের। আমার মনে হয় ও রাজি হবে এই অভিনয়টা করতে। কিন্তু রূপ যেরকম অভিনয়টা তো ওর কাছে বিপজ্জনক হয়ে যেতে পারে। আপনি চিন্তা করবেন না, আমি তো ওখানে থাকবো। আপনি অনেক আগে আমার ফ্ল্যাটে চলে আসবেন, রূপ আসার অনেক আগে। সৃজনী একটু পরে আসবে, তার মধ্যে আমি কথায় কথায় রূপের কাছ থেকে কথাগুলো বার করার চেষ্টা করব। আর ও তো ওর সামনে অ্যালকোহল থাকলে নিজেকে সংযত রাখতে পারবে না। সে আর বলতে, রক্তে অ্যালকোহল মিশতে শুরু করলে ও অনেক কিছুই বলে দেয়। সেক্ষেত্রে আপনার বন্ধুকেও না লাগতে পারে। না না, রূপ সেন্সে থাকতে থাকতে ওর আসাটা দরকার, না হলে পরে সন্দেহ হতে পারে, গা ঢাকা দিতে পারে, সেই ঝুঁকিটা নেওয়া যাবে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? না, সন্দেহে যদি কোথাও ভুল থেকে থাকে, মানে রূপ যদি ব্যাপারটা না করে থাকে। আমি 100% শিওর ওই এলিট রিসর্ট দেবর্ষী ব্যানার্জি এই ক্যালকুলেশনগুলো ভুল হতে পারে না। বেশ, তাহলে শনিবার সন্ধে আমি স্পাই ক্যামের ব্যবস্থা করছি, আপনি মোবাইলও রেডি রাখবেন।